Stopping by woods on a snowy evening. আজকে আমরা কথা বলবো রবার্ট ফ্রস্টের বিখ্যাত সেই কবিতা, যে কবিতা আমরা মাঝে মাঝে কোট করি, And miles to go before I sleep, and miles to go before I sleep. এই বিখ্যাত কবিতাটা নিয়ে আজকে কথা বলবো। আলোচনা শুরু করার আগে রবার্ট ফ্রস্ট সম্পর্কে ছোট্ট করে একটু বলতে চাই। রবার্ট ফ্রস্টের কবিতার যেই মূল উপবিদ্য বিষয় সেটা হচ্ছে খুব ভিভিড ইমাজারি, মানে চোখের সামনে যেই গ্রামের বা রুরাল যেই ল্যান্ডস্কেপ সেটা মনে হচ্ছে যে দৃশ্যের মতো চোখের সামনে ভাসছে, এরকম বর্ণনা হচ্ছে তার কবিতায় আমরা পাই। ওনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওনার ভাষাগত ব্যাপারটা অনেক ইজি অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে হি কনভেইজ এভরিথিং ইউজিং আ ভেরি ইজি অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর ইনার বা ডিপার মিনিংগুলো কিন্তু খুব একটু ডিফিকাল্ট হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য পোম। ইট হ্যাজ ইটস ডিপার মিনিং। তো এই কবিতাটা খুবই সিম্বলিক এবং মেটাফোরিক্যাল, যে এর অন্তর্নিহিত, যেটাকে আমরা বলি অন্তর্নিহিত একটা মিনিং কিন্তু আছে। প্রথমে আমি কবিতাটার জাস্ট মিনিংটা বলে যাব, আর পরবর্তীতে আমি এটার ইনসাইট বা ইনার যেই ডিপ লেয়ার অফ মিনিংস আছে, কিছু লেয়ার অফ মিনিংসকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। Stopping by woods on a snowy evening. Whose woods these are, I think I know. His house is in the village though. He will not see me stopping here to watch his woods fill up with snow. প্রথম স্ট্যান্সায় বলার চেষ্টা করেছে উডস বলতে এখানে বোঝাচ্ছে ঘন একটা বন বা অরণ্য, একদম ঘন একটা অরণ্যে। সে বলছে যে এই বনটা কার, আমি মনে করি যে আমি সেটা জানি এই বনটা কার, যদিও তার বাড়িটা এই বনের ভেতর না, বরং তার বাড়িটা হচ্ছে ভিলেজে। এবং আমি যে এই বনের সামনে দাঁড়িয়ে পড়েছি সেই ব্যাপারটা কিন্তু তিনি দেখছেন না, যে আমি তার বনের সামনে দাঁড়িয়ে আছি এবং দেখছি যে পুরো বনটা তুষারে ঢেকে যাচ্ছে, তুষার স্নাত যে বনটা, ফিল আপ উইথ স্নো, এই ব্যাপারটা কিন্তু সে দেখতে পাচ্ছে না। নেক্সট স্ট্যান্জা, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট queer to stop without a farmhouse near, between the woods and frozen lake, the darkest evening of the year. সেকেন্ড স্ট্যান্জা বলছে queer মানে হচ্ছে খুব অদ্ভুত বা উইয়ার্ড। আমি যে এখানে হঠাৎ করে একটা বনের সামনে এসে থমকে দাঁড়িয়ে গিয়েছি, এই ব্যাপারটা হয়তো আমার সাথে যে ছোট্ট একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা নিশ্চয়ই এটাকে খুব অদ্ভুত কিছু ভাবছে, অথবা ভাবছে কি এই লোকটা বোধহয় পাগল, নতুবা কেন সে কোনো ফার্ম হাউস ছাড়া, ফার্ম হাউস জায়গাটা হচ্ছে একটা রেস্টিং প্লেস, যেখানে ঘোড়া কিংবা এরকম মানে আস্তাবল যেটাকে বলে, যেখানে রাখা হয় এবং ঘোড়াটাকে পানি খাওয়ানোর জন্য, বিশ্রামের জন্য রেখে দেওয়া হয়। তো সেই ফার্ম হাউস ছাড়া কিন্তু ইউজুয়ালি ঘোড়ারা থামে না। কিন্তু এখানে যে ন্যারেটর যিনি আছেন বা ফ্রস্ট, যে দাঁড়িয়ে গেল, নিশ্চয়ই তার ঘোড়াটা চিন্তা করছে এই লোকটা অবশ্যই উন্মাদ, কারণ এই জনমানব শূন্য অরণ্যে কেন সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এখানে বোঝানো হচ্ছে যে তিনি যে দাঁড়িয়ে আছেন সে কোথায় দাঁড়িয়ে আছে, একটা লেক, ফ্রোজেন লেক, লেকটা কিন্তু বরফে জমে যাওয়া যেই লেকগুলো আছে সেরকম একটা লেক, এবং ঘন যে অরণ্য, এই দুটোর মাঝামাঝি তিনি দাঁড়িয়ে আছেন। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এবং বছরের সবচেয়ে ঘুটঘুটে অন্ধকার, যেই অন্ধকারাচ্ছন্ন যেই দিনটা, নিকোষ কালো যেই আধার, সেই নিকোষ ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন একটা সময়, কিন্তু এই বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়ে তিনি দাঁড়িয়ে আছেন। থার্ড স্ট্যান্জায় বলছে, হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, the only other sounds the sweep of easy wind and downy flake. এখানে বলছে হার্নেস বেল হচ্ছে
গরু কিংবা ঘোড়া, তাদের গলার মধ্যে অনেক সময় কিছু ঘন্টা বাঁধা থাকে না, সেই বেলটার কথা বলছে। তো হঠাৎ করে এই ঘোড়াটা হচ্ছে তার বেলকে একটু শেক করছে, মানে নাড়া দিচ্ছে এবং বেলটা টুং 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 করে বাজছে। এবং কবির কাছে মনে হচ্ছে যে ঘোড়াটা তাকে জিজ্ঞেস করছে যে তোমার কি কোনো ভুল হচ্ছে, তুমি হঠাৎ কেন এখানে দাঁড়িয়ে পড়লে। দ্য অনলি আদার সাউন্ডস, এবং আর এই জায়গাটা খুবই নির্জন, শুধুমাত্র একটা সাউন্ডই কিন্তু শোনা যাচ্ছে, সেটা হচ্ছে টুং 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 করে গলার যেই ঘন্টার আওয়াজ, এবং আরও কিছু আওয়াজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইজি উইন্ড, তার মানে বাতাস, বাতাসের যে গুঞ্জন, বাতাসের যে শব্দটা, খুব আস্তে বাতাস বয়ে গেলে যে শব্দ হয় সেই শব্দ, এবং তুষার যখন পড়ে, তুষারের যে ঝিরিঝিরি পড়ার যেই সাউন্ডটা আছে সেটা খুবই স্লাইট, একটা হালকা একটা শব্দ। এই শব্দ ছাড়া সেখানে আর কোনো সাউন্ড নেই, একদম পুরোপুরি নির্জন একটা বন, যেটা ঘুটঘুটে অন্ধকার। লাস্ট স্ট্যান্সা এসে বলছে, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। এই যে বনটা আমার সামনে, আমি যে বনের সামনে দাঁড়িয়ে আছি, এই বনটা খুব চমৎকার, সুন্দর, অন্ধকার এবং খুব গভীর ঘন সেই বন। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার তো আসলে অনেক প্রমিস আছে, আমার অনেক ধরনের অঙ্গীকার আছে, আমার অনেক কর্তব্য আছে যা আমাকে আসলে রাখতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে অনেক দূর যেতে হবে ঘুমিয়ে পড়ার আগে। তো আমাকে আসলে অনেক পথ পাড়ি দিতে হবে, আমাকে অনেক অঙ্গীকার পূরণ করতে হবে, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। এবং সেই কারণেই কিন্তু সে থেমে গেল, সে সেই বনের ভেতরে, যদিও বনটা তাকে ডাকছে, টানছে, কিন্তু সে বলছে যে আমি যেতে পারছি না, কারণ আমার আসলে এখনো অনেক পথ পাড়ি দেয়া বাকি আছে। তো এটা ছিল হচ্ছে কবিতার একটা এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড যে মিনিংটা। কিন্তু এই কবিতাটাকে আমরা এখন অন্যভাবে দেখার চেষ্টা করব, এবং এটাকে বলা হয়ে থাকে যে সাইকোলজিক্যাল জার্নি, সিম্বলিক জার্নি, মেটাফরিক্যাল জার্নি। এবং এই জার্নিটা আসলে মূলত একজন ব্যক্তি নিজে যে পথে হেঁটে যাচ্ছে বা বনের দিকে এগিয়ে যাচ্ছে, বিষয়টা তা না, বিষয়টা আসলে ঠিক অন্যরকম একটা ব্যাপার। এখানে অরণ্য বলতে বা এই যে ঘন একটা জঙ্গল, এই জঙ্গলটা বা এই অরণ্যটা বলতে আসলে বোঝানোর চেষ্টা করছে যে অ্যালিউরিং, সামথিং অ্যালিউরিং। এমন অনেক কিছু আছে না যে আমাদের জীবনে অনেক সময় আমাকে অ্যাট্রাক্ট করে। সো অ্যাট্রাক্ট করে কোন জিনিসগুলোকে মানুষ আসলে খুব বেশি অ্যাট্রাক্ট করে, বিশেষ করে যেই জিনিসটা ফরবিডেন, যেই জিনিসটা ধরা নিষেধ, যাওয়া নিষেধ, খাওয়া নিষেধ, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু মানুষের সীমাহীন আগ্রহ থাকে, যেটা কিউরিয়াসিটি। যখন আমাকে বলছে যে এই রুমে বা এই বাসায় যাবা না, তখন দেখা যাচ্ছে আমি সবসময় ওয়েট করি যে আমি কখন সেখানে যাব। এই জিনিসটা ধরবা না, এই জিনিসটা পড়বা না, এটা অ্যাডাল্ট। তখন দেখা যায় বাচ্চারা আরও বেশি কিউরিয়াস হয়ে যায় সেই জিনিসটার প্রতি। এবং যত ধরনের ড্রাগস আছে দেখবেন মানুষ অনেক কিউরিয়াস, because that is the dark world and usually the unknown world. So people tend to go to the place that is forbidden to them. সো আমাদের যেই নিষিদ্ধ জিনিসের প্রতি বা নিষিদ্ধ জায়গার প্রতি, অন্ধকার কিছুর প্রতি কিন্তু আমাদের সীমাহীন আগ্রহ থাকে। তো এখানে উডস বলতে ওইটাই বোঝাচ্ছে মানুষের ইনস্টিংক্ট আছে, আমাদের যে ইনস্টিংক্ট বা আমাদের স্বভাবগতভাবেই মানুষ কিন্তু নিষিদ্ধ, অন্ধকার এবং আননোন, যেটা জানা যায়নি বা যা দেখা যাচ্ছে না, সেরকম কিছুর প্রতি তার সীমাহীন আগ্রহ। এবং এই কারণেই কিন্তু বিভিন্ন গবেষণা হচ্ছে, মহাকাশে মানুষ যেতে পারছে, এবং ঠিক তেমনইভাবে মানুষ অনেক ভুল, অনেক খারাপ, অনেক কিছুর মধ্য দিয়েও চলে যাচ্ছে শুধুমাত্র তাদের কিউরিয়াসিটির কারণে। তো এটা একটা হিউম্যান টেন্ডেন্সি যে তারা সবসময় খুব উডসের মতো এরকম কোনো একটা জায়গা যা মানুষকে হাতছানি দিচ্ছে, সেরকম একটা জায়গায় মানুষ সবসময় যেতে চাচ্ছে। এবং এখানে যেই হুজ উডস, এখানে যে একটা পার্সনের কথা বলা হচ্ছে যে আসলে ভিলেজে থাকে, এখানে দুইটা প্লেস দেখানো হচ্ছে, একটা হচ্ছে উডস আর একটা হচ্ছে ভিলেজ। এখানে ভিলেজ বলতে বোঝাচ্ছে সিভিলাইজেশন, অথবা যেই জায়গাটা আসলে সভ্যতা আছে, যেখানে আলো আছে,
কিন্তু বনটা কিন্তু যেখানে অন্ধকার, যেখানে মানুষ যায় না, যা মানুষকে তাড়িয়ে বেড়ায়, যা মানুষকে হাতছানি দিয়ে ডাকে। আর তেমনইভাবে ভিলেজটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ যেতে পারে, যা মানুষ দেখতে পারে, যেখানে মানুষ সবসময় কাজ করে, মানুষের রেসপন্সিবিলিটি থাকে, যেখানে মানুষের আনাগোনা। আর ঠিক তেমনইভাবে ভিলেজ উডসটা হচ্ছে কমপ্লিটলি তার অপোজিট। আর এখানে যেই মানুষটার কথা বলছে, মনে হয় সে আমাকে দেখছে, মনে হয় সম্ভবত সে ভিলেজে থাকে, কিন্তু বনটা তার। খুব অদ্ভুত একটা বিষয় যে সে থাকে কিন্তু লোকালয়ে, অরণ্যে সে থাকে না, কিন্তু অরণ্যটা তার। আসলে এই সব কিছু মানে অরণ্য বলি কিংবা সব কিছু আসলে কি এখানে হতে পারে যে সে অলমাইটি গড অথবা অলমাইটি ঈশ্বর বা প্রভু, ঈশ্বর, সৃষ্টিকর্তা, যেটাই আমরা বলি না কেন, দ্য ওয়ে উই ডিফাইন দ্য অলমাইটি, এরকম কাউকে হয়তো বোঝানো হয়েছে। এবং পরবর্তী স্ট্যান্সায় লিটল হর্স বলা হয়েছে, লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। সো এখানে লিটল হর্স বলতে আসলে মানুষের কনসিয়াসটাকে বোঝানো হচ্ছে, যেটাকে বলছি বিবেক। মানুষের যে ভেতরে বিবেকটা আছে, সেই বিবেকটাকে বোঝানো হচ্ছে লিটল হর্স দ্বারা। এবং বিবেকটা কিন্তু আমাদের সবসময় মনে করিয়ে দেয় বা জিজ্ঞেস করে যে এই যে তুমি একটা কাজ করছো, এই যে তুমি একটা পথে যাচ্ছ, এটা কি ঠিক আছে? আমরা সবসময় একটা কাজ করার পরে আমাদের ভেতরে যে বিবেকটা আমাদের সবসময় প্রশ্ন করে যে আমি এই কাজটা কেন করছি, এই কাজটা কি ঠিক, এই কাজটা কি ভুল, এখানে আমি যাব, আমার কি এখানেই থেমে যাওয়া উচিত নাকি আমাকে আরও যেতে হবে? তো এই যে বিবেকটাই কিন্তু এই লিটল হর্স কিন্তু আসলে প্রশ্ন করছে না। এই লিটল হর্স আসলে রবার্ট ফ্রস্টের নিজের বিবেক বা নিজের ভেতরটাকে, ইনার সেলফটাকে রিফ্লেক্ট করছে, যে ইনার সেলফটাকে তাকে বারবার প্রশ্ন করছে যে তুমি কি আসলে বনের দিকে যাবা? তোমার কি বনে, এই অন্ধকার, এই অরণ্যে তোমাকে হাতছানি দিচ্ছে, আমি জানি যে তোমার যেতে ইচ্ছে করছে, কিন্তু তোমার কি যাওয়াটা ঠিক হবে? তুমি কি একটু চিন্তা করবে? তোমার কি কোনো ভুল হয়ে যাচ্ছে? এই যে বারবার প্রশ্ন করছে, সেই ব্যাপারটা হচ্ছে লিটল হর্স, যেটা হচ্ছে ফ্রস্টস কনসিয়াস। আরেকটা জিনিস বলছে ইভিনিং অর দ্য ডার্কেস্ট ইভিনিং। সো ডার্ক ইজ সামথিং দ্যাট মানুষের পাপ, মানুষের লোভ, মানুষের ঘৃণা বা যত ধরনের খারাপ বা আমাদের যে অ্যানিমাল যেই সাইডটা আছে, মানুষের ভেতরে যে পশুত্বটা আছে, সেই ডার্ক সাইডগুলোকে নিয়ে বলা হচ্ছে যে ডার্কেস্ট। So darkest place, that place is the savage one or maybe uncivilized, যেখানে কখনো লাইট যায়নি, কোনো আলো যায়নি, কোনো সভ্যতা পৌঁছেনি, প্লেন করা যায়। ইভিনিং এই সময়টায় আলো থাকে আবার অন্ধকারও থাকে। আলো এবং অন্ধকারের মাঝামাঝি সময়টাই কিন্তু ইভিনিং। It's neither light or not the dark. So it's actually in between light and dark. এমনও হতে পারে ইভিনিং সময়টা যে হতাশা এবং আশা, মানুষের জীবনটা পুরোপুরি হতাশারও না আবার পুরোপুরি আলোকিতও না। আমরা কিন্তু লাইট এবং ডার্কনেস এই দুইটার মাঝামাঝি, অর হোপফুল অ্যান্ড হোপলেস, এই দুইটার মাঝামাঝি কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি। তো এই জায়গাটা আসলে ইভিনিংটা আসলে ইন বিটুইননেস সেটাকে বোঝাচ্ছে। আমরা সবসময় একটা কনফ্লিক্টের মধ্যে দাঁড়িয়ে থাকি যে আমরা আসলে কি করব। আমাদের জীবন নিয়ে আমরা সবসময় খুব ইনডিসিসিভনেস যে ব্যাপারটা আমাদের মধ্যে থাকে, সিদ্ধান্তহীনতা, যে আমি আসলে ডানে যাব নাকি বায়ে যাব, আমি কি আমার ক্যারিয়ারটা গোছাবো না স্লিপ। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্লিপটা সিম্বলাইজ করে মৃত্যু, মানুষের মারা যাওয়াটা। আমরা যখন বলি ইটার্নাল স্লিপ, মানে সারা জীবনের জন্য সে ঘুমিয়ে পড়লো, সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়া বিষয়টাকে বোঝানো হয় মৃত্যু, যে সে মারা গেল। তো আমাদের মারা যাওয়ার আগে কিন্তু আসলে আমাদের জীবনটা আমরা থামি, আমরা জানি যে আমাদের জীবনটা আসলে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু থেমে থাকি না। এই মৃত্যু কিন্তু আমাদের জীবনের শেষ, কিন্তু আমরা মৃত্যু হবে জেনে আমরা কিন্তু বসে থাকতে পারি না কালকের জন্য। আমরা জানি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে, কিন্তু তবুও কিন্তু আমরা অনেক পথ, অনেক দূর হেঁটে যাই। এই মাইলস্টুকও বলতে বোঝাচ্ছে আমাদের কাজ।
So our achievements, our success, our deeds, our responsibilities, তো আমরা আসলে আমাদের সবার জন্য আমরা যে কাজগুলো করেছি, আমরা যে পথ পাড়ি দিচ্ছি, তো আমাদের কিন্তু জমে গেলে হবে না। ফ্রোজেন, যে ব্যাপারটা ফ্রোজেন বলেছে, এই ফ্রোজেন ব্যাপারটা তারা বোঝাচ্ছে যে অনেক সময় কি হয় যে আমরা কোনো একটা বিষয়ে হতাশ হয়ে কিংবা কারো মৃত্যুতে আমরা স্টাক হয়ে যাই। তো আমাদের আসলে স্টাক হয়ে গেলে হবে না, আমাদের আসলে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। আমাদের এই জীবনের পথ আমাদেরকে অতিবাহিত করতে হবে এবং যাপন করতে হবে, যেটাকে বলে যাপিত জীবন। এই জীবনকে উপভোগ করতে হবে, যাপন করতে হবে এবং মৃত্যু চিন্তায় কাতর হয়ে এবং অবসাদগ্রস্ত হওয়া যাবে না। সব কিছু ফেলে ছেড়ে সব মায়া ত্যাগ করে আমরা যদি আসলে মৃত্যুর দিকে হেঁটে চলে যাই, সেটা কিন্তু আসলে আমাদের কাম্য না। বরং আমাদের এই জীবনটাকে উপভোগ করতে হবে এবং জীবনের জন্য কাজ করে যেতে হবে। শুধু উপভোগ না, কাজ করে যেতে হবে। মাইলস টু গো বিফোর আই স্লিপ। অনেক কাজ করার বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে। তো আমাদের জীবনটা আমরা যেন যাপন করতে পারি, সেই বিষয়টার প্রতি আসলে যে উনি যখন আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, যখন তিনি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তিনি যখন নিরাশার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার বিবেক তাকে মনে করিয়ে দিয়েছে এখনো কিন্তু অনেক পথ চলার, অনেক কাজ, অনেক অ্যাচিভমেন্টস বাকি আছে, এখনই কিন্তু শেষ হয়নি, এখনো অনেক সময় আছে এবং এই সমস্ত সময়টা শেষ করেই তোমাকে মৃত্যুর দিকে যেতে হবে, তার আগে না। তো আমি আশা করছি যে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং এই কবিতাটার কিছুটা অর্থ, ভাবার্থ যেটা, সেটা আমি বোঝাতে পেরেছি। এবং পরের একটা ভিডিওতে আমি সাইকোলজিক্যাল জার্নি অথবা যেটাকে সিম্বলিক অর মেটাফরিক্যাল জার্নি, এই ব্যাপারটা নিয়ে ফ্রয়েডিয়ান যে অ্যানালিসিসটা, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। সো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই পরের ভিডিওটায় চোখ রাখবেন।